আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন ডব্লিউবিএসসি-টিসিএল, ডব্লিউবিপিডিসিএল, ইসরো, ডিআরডিও, ডব্লিউবিএসসি-ডিসিএল, সেল এবং রেলের মতো যে কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো সম্বন্ধে একটু আলোচনা করব এবং যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এখানে আলোচনা করব সেগুলো কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে, সেই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং উত্তরগুলো জানাবো। তো প্রথমেই দেখা যাক একটা কোশ্চেন, যে কোশ্চেনটা কয়েকবারই এসছে। হোয়েন দ্য ক্যাপাসিটার ইজ ফুললি চার্জড আফটার কানেক্টিং টু এ ভোল্টেজ সোর্স in a DC circuit, then the current in the circuit increases, it remains constant, falls to zero, decreases. কোশ্চেনটা বলেছে যে একটা ক্যাপাসিটার যখন ডিসি সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করব, তারপর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন তার কারেন্টটা কি হবে? বাড়বে, না এটা একই থাকবে, না ফলস টু জিরো, জিরোতে আসবে, না ডিক্রিজেস? আমরা জানি যে আমরা জানি যে একটা ক্যাপাসিটারের মধ্যে কি থাকে, না দুটো প্লেট থাকে এবং এই দুটো প্লেট আর মাঝে থাকে কি একটা ইনসুলেটার। এখানে একটা ইনসুলেটার, দুটো প্লেট এবং একটা ইনসুলেটার থাকে। তো নর্মাল অবস্থায় এই প্লেট দুটোর কোনো চার্জ থাকে না, এখানে আনচার্জ কন্ডিশনে আছে। যখন আমি একটা ডিসি সোর্স আমি এই ক্যাপাসিটারের প্লেটে আমি কানেক্ট করব, ধরো এই একটা সুইচ দিয়ে আমি এই ক্যাপাসিটারটাকে কানেক্ট করলাম। সুইচটা যখন, তার মানে কি, যখন এটা আনচার্জ অবস্থায় আছে, এবারে আমি সুইচটা যখন অন করব তখন এর মধ্যে থেকে দেখো এখানে কি হবে, না নেগেটিভ চার্জ স্টোর হবে, আর এইদিকে কি হবে, পজিটিভ চার্জ স্টোর হবে। আস্তে আস্তে ভোল্টেজ এর চার্জটা বাড়তে থাকবে কতক্ষণ না, যখন এর ভোল্টেজ, এই যে সাপ্লাইয়ের ভোল্টেজ এবং এই চার্জিং ভোল্টেজ ইকুয়াল হয়ে যাবে, তখন আর এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তাহলে এই ক্যাপাসিটারটা যখন ফুল চার্জ কন্ডিশনে হয়ে যাবে তখন এই যে ডিসি সোর্সের ভোল্টেজ এবং ক্যাপাসিটারের ভোল্টেজ দুটো ইকুয়াল যদি হয়ে যায় তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। আমরা যদি এই চার্জিং কারেন্ট এবং টাইমের মধ্যে যে গ্রাফটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই একটা কার্ভ এরকম দেখতে পাবো। এটা কি, না আমরা এই দিকে নিয়েছি আমরা চার্জিং কারেন্ট আইসি এবং এই দিকে নিয়েছি আমরা টাইম টি। তাহলে দেখো ইনিশিয়ালি যখন সুইচটা অন করলাম সেই সময় চার্জিং কারেন্টটা কিন্তু ম্যাক্সিমাম। আস্তে আস্তে যত টাইম যাচ্ছে তত কিন্তু কারেন্টটা কমতে থাকছে, চার্জিং কারেন্টটা কমতে থাকছে, এবং যখন টাইম বাড়ছে তত কারেন্টটা কিন্তু কমতে থাকছে। একটা সময় যখন টাইম ইনফিনিটি আসবে, টি ইজিক্যাল টু ইনফিনিটি হবে, তখন কারেন্টটা, এই চার্জিং কারেন্টটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ফলস টু জিরো, অর্থাৎ ক্যাপাসিটারটা আনচার্জ কন্ডিশন থেকে যখন ডিসি সোর্সের সঙ্গে যুক্ত করব তখন বেশি কারেন্ট নেবে, আস্তে আস্তে যত চার্জ হতে থাকবে কারেন্টটা তখন আস্তে আস্তে কমতে থাকবে, এবং যখন ফুল চার্জ কন্ডিশন হয়ে যাবে তখন তার চার্জিং কারেন্টটা জিরো হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি, ফলস টু জিরো। নেক্সট কোশ্চেন, হুইচ ল স্টেট দ্যাট ইন ইচ closed circuit the sum of all voltage drop is equal to zero? কোশ্চেনটা বলেছে কোন ক্লোজ সার্কিটে প্রত্যেকটার ভোল্টেজ ড্রপের যোগফল জিরো হবে, ইকুয়াল টু জিরো হবে, টোটাল যোগফলটা জিরো হবে। প্রথম অপশান আছে ওহমস ল। ওহমস লতে আমরা জানি যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বিভব প্রভেদ যদি ভি হয় এবং কারেন্ট যদি আই হয় তাহলে ভি ভ্যারিজিয়াস আই। তাহলে এটা তো হবে না, এটা হচ্ছে না। নেক্সট আসছি কিচপস ফার্স্ট ল। কিচপস ফার্স্ট লটা হচ্ছে কিচপসের কারেন্ট ল, বা এটাকে বলা হয় KCL। এই KCL-এ কি বলা হয়েছে, যখন কতগুলি কারেন্ট
একটা বিন্দুতে মিলিত হবে এবং ওই বিন্দু থেকে আগত কারেন্ট এবং ওই বিন্দু থেকে নির্গত কারেন্টের অ্যালজাব্রিক সাম বা বীজগাণিতিক যোগফল শূন্য হবে। ধরে নাও এখানে আমি এই I1, I2, I3 এই কারেন্টগুলো বিন্দুর দিকে এসছে, আর এই I4, I5 এই কারেন্টগুলো বিন্দু থেকে দূরে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে বিন্দুতে মিলিত কারেন্টগুলির বীজগাণিতিক যোগফল সেটা শূন্য হবে। তার মানে ইনকামিং কারেন্টগুলোকে যদি আমরা পজিটিভ ধরি, ইনকামিং কারেন্ট যদি পজিটিভ হয় এবং আউটগোয়িং কারেন্ট যদি নেগেটিভ হয়, তাহলে এখানে দেখো I1, I2, I3 বিন্দুর দিকে এসছে ইনকামিং কারেন্ট, তার মানে এগুলো সব পজিটিভ, এবং I4, I5 এগুলো বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে এগুলো নেগেটিভ। এইটা ইজিক্যাল টু 0 হবে। তার মানে কি দাঁড়ালো, ইনকামিং কারেন্ট I1 প্লাস I2 প্লাস I3 ইজিক্যাল টু I4 প্লাস I5। এটা হচ্ছে কিরচফের কারেন্ট ল। তাহলে এটাও হচ্ছে না, এখানে কারেন্টের অ্যালজাব্রিক সাম শূন্য হবে, ভোল্টেজ ড্রপ নয়। তাহলে এই অপশানটাও হচ্ছে না। কারেন্ট ল বলতে আমার ওই কারেন্ট ল এর কথায় বলা হয়েছে, এটাও নয়। তাহলে এখানে কিরচফের সেকেন্ড ল বলতে কি না, এটা বলা হয় KVL, কিরচফের ভোল্টেজ ল। KVL মানে কিরচফস ভোল্টেজ ল। এই কেভিএলটা কি বলেছে, যে কেভিএলে বলছে যখন একটা কোনো ক্লোজ সার্কিট, এনি ক্লোজ সার্কিট, অর্থাৎ কতগুলো রেজিস্ট্যান্স যদি আমার একটা সার্কিটের মধ্যে একটা বদ্ধ বর্তনী তৈরি করে, মানে এই একটা সাপ্লাই, ধরো এই একটা ক্লোজ সার্কিট, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R1, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R2, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R3, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R4, এবং এখানে যে ভোল্টেজ সাপ্লাই দিয়েছি সেই ভোল্টেজটা হচ্ছে E যদি হয়। তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে প্রবাহিত কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল ড্রপ, প্রত্যেকটার পোটেনশিয়াল ড্রপ এই সার্কিটের সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল। তার মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ড্রপ এবং ওই সার্কিটে ভোল্টেজ, তাদের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। সাম অফ ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে কিরচফের সেকেন্ড ল। এখানে দেখো, যদি আমি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তাহলে এর ভোল্টেজ ড্রপ কত হবে না I ইন্টু R1, এর ভোল্টেজ ড্রপ কত হবে I ইন্টু R2, এর ভোল্টেজ ড্রপ কত হবে I ইন্টু R3, এর ভোল্টেজ ড্রপ কত হবে I ইন্টু R4। এগুলো দেখো কারেন্টের দিকটা প্রত্যেকের ক্ষেত্রে একই দিকে, ক্লকওয়াইজ, আর এখানে নেগেটিভ তো পজিটিভের দিকে সাপ্লাই যাচ্ছে, সেই জন্য এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে ইনডিউসড, যেটা ভোল্টেজ দিয়েছি সেটা হচ্ছে E। তাহলে এই যে ভোল্টেজগুলোর যোগফল প্রত্যেকটাই প্লাস প্লাস প্লাস। এখানে কিন্তু যেহেতু নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, এখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা যাচ্ছিল, সেই জন্য প্লাস হয়েছিল। এখানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা মাইনাস, ইজ ইকুয়াল টু 0। তাহলে কিরচফের সেকেন্ড ল। নেক্সট, if the color band on a resistor are in the order red, brown, orange and golden, then the value of the resistor is। একটা রেজিস্টার আছে, কার্বন রেজিস্টার, তোমরা নিশ্চয়ই জানো যে কার্বন রেজিস্টারের কালার কোড দিয়ে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে হয়। ধরো এই একটা কার্বন রেজিস্টার, এই কার্বন রেজিস্টারের এই একটা কালার আছে, এখানে একটা কালার আছে এবং এখানে একটা কালার আছে।
আর একটু দূরে দেখবে এখানে একটা কালার আছে। এই যে এটা হচ্ছে একটা কালার, এটা বলেছে রেড, এইটা বলেছে ব্রাউন, এইটা বলেছে অরেঞ্জ এবং এইটা বলেছে গোল্ড। আমি ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এই যে কালারটা, এই কালারটা রেজিস্ট্যান্সের ফার্স্ট ডিজিটটাকে মেনশন করে, মানে এ। এইটা সেকেন্ড ডিজিটটাকে ইন্ডিকেট করে বি। আর এইটা হচ্ছে মাল্টিপ্লায়ার বা মাল্টিপ্লায়ারের কাজ করে, অর্থাৎ এটা ইন্টু 10⁻, এই মাল্টিপ্লায়ারটা হবে 10⁻C। আর এই যে এটা ডিনোট করে, এটা টলারেন্স, অর্থাৎ প্লাস মাইনাস ডি এত পার্সেন্ট হবে। আমাদের এখানে যে কালার কোডটা তোমরা নিশ্চয়ই জানো, যে আমরা জানি যে কালার কোড কী কী থাকে। বি বি ব্ল্যাক, বি ফর ব্ল্যাক, বি বি রয়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়ার্কার। এই এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, জি ফর গ্রিন, বি ফর ব্লু, ভি ফর ভায়োলেট, জি ফর গ্রে, আর ডব্লিউ ফর হোয়াইট। আমি দেখো এখানে কালার কোডে 4টা দিলাম। দেখো এখানে ব্ল্যাক মানে 0, তাহলে এইখানে যে কালার কোড অনুযায়ী দেখো রেড ফার্স্ট ডিজিট, এটা হচ্ছে রেড, রেড মানে কত 2। বি, বিতে আছে আমার কি কালার দেওয়া আছে, ব্রাউন, ব্রাউন মানে এই যে ব্রাউন মানে 1, তাহলে 1 ইন্টু 10⁻। সি, সি মানে অরেঞ্জ, অরেঞ্জ আছে দেখো, অরেঞ্জ কত 3, তাহলে 10⁻3। আর প্লাস মাইনাস এখানে দেখো গোল্ড, গোল্ড আছে টলারেন্স কত প্লাস মাইনাস 5%, তাহলে 5%। তাহলে এটা কত হলো 21,000 প্লাস মাইনাস 5%। তাহলে রাইট অ্যান্সার, অ্যান্সার হলো এ। এই যে এটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, an inductive coil with a resistance of 10 ohm and inductance of 0.0 Henry is connected across 240 volt 50 Hz AC mains. If the current drawn by the coil is 13 ampere, what is the real power consumed by the coil? একটা এসি সার্কিট, যে এসি সার্কিটে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকট্যান্স সিরিজে যুক্ত আছে। এখানে এটা হচ্ছে আর ইজিক্যাল টু হচ্ছে 10 ওহম এবং এল ইজিক্যাল টু 0.05 হেনরি। এবং এই সার্কিটটাতে আমাকে ভি ভোল্ট, ভি ইজিক্যাল টু 240 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড আছে, এসি সাপ্লাইয়ের সঙ্গে আমার কানেক্টেড আছে। এখানে কারেন্ট ফ্লো হচ্ছে আই ইজিক্যাল টু 13 অ্যাম্পিয়ার। তো আমাকে বের করতে হবে যে রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার আমরা জানি এসি সার্কিটে 3 ধরনের পাওয়ার হয়। একটা হচ্ছে রিয়েল পাওয়ার বা ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এটা এক রকমের পাওয়ার। এর ফর্মুলা কি, ভিআই কস ফাই, ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর। আরেকটা হয় 2 নম্বর হয় রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি না, ভিআই সাইন ফাই। আরেকটা পাওয়ার হয় সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এটা হচ্ছে ভিআই। এই যে অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এই দুটোর ভেক্টর যোগফল হয়
অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ ভিআই ইজিক্যাল টু হয় রুট ওভার অফ ভিআই কস ফাই তার স্কোয়ার প্লাস ভিআই সাইন ফাই তার স্কোয়ার। আমাদের কি দরকার? রিয়েল পাওয়ার বা ট্রু পাওয়ার। তাহলে আমাদের ফর্মুলা কি না, রিয়েল পাওয়ার বা ট্রু পাওয়ার ভিআই কস ফাই। দেখো এই কোশ্চেনটাতে ভোল্টেজ দেওয়া আছে 240 ভোল্ট, কারেন্ট দেওয়া আছে 13 অ্যাম্পিয়ার, কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা বলে দেয়নি। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর কস ফাই ইজিক্যাল টু আর বাই জেড। রেজিস্ট্যান্স দেওয়া আছে 10 ওহম, কিন্তু ইম্পিডেন্সটা দেওয়া নেই। জেড মানে ইম্পিডেন্স। ইম্পিডেন্স আমরা পাবো কি করে না, জেড ইজিক্যাল টু ভি বাই আই। এখানে ভি কত 240 ভোল্ট, আই কত 13 অ্যাম্পিয়ার। তাহলে এটা করলে কত হয় না 18.46 ওহম। তাহলে আমরা জেড পেয়ে গেছি, আর পেয়ে গেছি। তাহলে পাওয়ার ফ্যাক্টর কস ফাই ইজিক্যাল টু কত হবে না 10/18.46। এইটা করলে কত হয় 0.541 পাওয়ার ফ্যাক্টর। তাহলে রিয়েল পাওয়ারটা কত হবে, রিয়েল পাওয়ার ইজিক্যাল টু ভিআই কস ফাই ইজিক্যাল টু 240 ইন্টু 13 ইন্টু 0.541। এটা গুণ করলে কত হয় 1690 ওয়াট। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কোনটা, এই 1690 ওয়াট। এটা হচ্ছে অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ প্যারালাল গ্রুপিং অফ ক্যাপাসিটার? প্যারালাল ক্যাপাসিটারের প্যারালাল গ্রুপিংয়ের নেসেসিটি কি? টু অ্যাচিভ এ লোয়ার ক্যাপাসিটেন্স দেন হোয়াট ইজ অ্যাভেলেবল ইন 1 ইউনিট। একটা ক্যাপাসিটেন্সগুলো যদি আমরা প্যারালালে যুক্ত করি তাহলে একটা লোয়ার কম ক্যাপাসিটেন্স আমরা পাবো, টোটাল ক্যাপাসিটেন্সটা কম হবে। টু অ্যাচিভ এ হায়ার ক্যাপাসিটেন্স দেন হোয়াট ইজ দ্য অ্যাভেলেবল ইন 1 ইউনিট। এটা প্যারালাল গ্রুপিং করলে একটা ইউনিটের ক্যাপাসিটেন্স, টোটাল ক্যাপাসিটেন্সটা হয়ে যাবে অনেক বেশি, একটার থেকে অনেক বেশি। টু অ্যাচিভ দ্য হায়ার ইন্ডাকটেন্স, যেহেতু ইন্ডাকটেন্স দিয়েছে, ইন্ডাকটেন্স তো হবেই না, দেন হোয়াট ইজ অ্যাভেলেবল ইন 1 ইউনিট। টু অ্যাচিভ দ্য লোয়ার ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স আছে, ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটারে তো ইন্ডাকটেন্সের কোনো গল্পই নেই। তাহলে এই দুটোর মধ্যে একটা, আমরা জানি যখন ক্যাপাসিটারকে ধরো C1 একটা ক্যাপাসিটার, C2 একটা ক্যাপাসিটার, এই C3 একটা ক্যাপাসিটার, এগুলোকে যখন আমরা সিরিজে যুক্ত করব তখন টোটাল ক্যাপাসিটেন্স C ইজিক্যাল টু 1/C ইজিক্যাল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 হবে। অর্থাৎ এই যে কানেকশন সিরিজ যখন হবে, সিরিজে ক্যাপাসিটেন্সটা একটা ক্যাপাসিটেন্সের থেকে এই টোটাল ক্যাপাসিটেন্সটা কম হবে, লোয়ার হবে। কিন্তু প্যারালালে যখন আমরা যুক্ত করব, ধরো এই ক্যাপাসিটেন্সগুলো যখন আমরা প্যারালালে যুক্ত করছি C1 C2 C3, আমরা যখন প্যারালালে যুক্ত করব তখন আমার টোটাল ক্যাপাসিটেন্স হবে, এই সার্কিটের টোটাল ক্যাপাসিটেন্স C ইজিক্যাল টু হবে C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ টোটাল ক্যাপাসিটেন্স আমার বাড়ছে এটা প্যারালালে যুক্ত করলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন প্যারালালে ক্যাপাসিটারগুলো যুক্ত করছি তখন এই যে ক্যাপাসিটেন্সটা সেটা হায়ার ক্যাপাসিটেন্স হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, পাওয়ার লস ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট ক্যান টেক প্লেস ইন ইন্ডাকটেন্স অনলি, ক্যাপাসিটেন্স অনলি, ইন্ডাকটেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স অনলি, রেজিস্ট্যান্স অনলি। একটা ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ার লস কোথায় হয়? একটা আমরা জানি যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ার লসটা হয়, লস এলিমেন্ট হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্স, অর্থাৎ পাওয়ার লস এলিমেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে পাওয়ার লস কতটা হয় না, পাওয়ার লস হয় যদি ওই রেজিস্ট্যান্সের মধ্যে, এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে যদি আই অ্যাম্পিয়ার কারেন্ট যায়, আর ওহম রেজিস্ট্যান্স এবং আই অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, তাহলে
পাওয়ার লস হয় আই স্কোয়ার আর, এবং এনার্জি লস হয় আই স্কোয়ার আর টি, টি মানে টাইম, এত জুল। আর এই ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স এরা হচ্ছে পাওয়ার স্টোরেজ এলিমেন্ট। পাওয়ার স্টোরেজ এলিমেন্ট হচ্ছে ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স পাওয়ার স্টোরেজ এলিমেন্ট। ম্যাগনেটিক পাওয়ার স্টোর করে ইন্ডাকটেন্স, ম্যাগনেটিক পাওয়ার স্টোর করে বাই ইন্ডাকটেন্স। কতটা পাওয়ার স্টোর করে না, এটা করে হাফ এল আই স্কোয়ার। এল হচ্ছে ইন্ডাকটেন্স, আই হচ্ছে কারেন্ট। যদি ওই ইন্ডাক্টরের মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে হাফ আই এল স্কোয়ার ম্যাগনেটিক পাওয়ার স্টোর করবে। আর ক্যাপাসিটেন্স কি করে না, এ ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে। ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর বাই দ্য ক্যাপাসিটার। ক্যাপাসিটার এটা কতটা স্টোর করবে না, হাফ সি ভি স্কোয়ার। আমরা জানি সি হচ্ছে ক্যাপাসিটেন্স আর ভি হচ্ছে ভোল্টেজ। তাহলে এই দুটো হচ্ছে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স হবে না, এরা এনার্জি স্টোর করে। ইন্ডাকটেন্স তো এনার্জি স্টোর করে হবে না, রেজিস্ট্যান্স অনলি, এ পাওয়ার লস করে। পাওয়ার লস এলিমেন্ট রেজিস্ট্যান্স। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি, রেজিস্ট্যান্স অনলি। নেক্সট কোশ্চেন, আইডিয়াল ভোল্টেজ সোর্স শুড হ্যাভ লার্জ ভ্যালু অফ ইএমএফ, স্মল ভ্যালু অফ ইএমএফ, জিরো সোর্স রেজিস্ট্যান্স, ইনফিনিট সোর্স রেজিস্ট্যান্স। একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সে ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় জিরো। আইডিয়াল ভোল্টেজ সোর্সের একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স এর ইন্টারনাল রেজিস্ট্যান্স, আইডিয়াল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো, এবং আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি। আমাদের প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় মিনিমাম। আর প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় ভেরি হাই। তাহলে এখানে বলেছে ভোল্টেজ সোর্স তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে জিরো সোর্স রেজিস্ট্যান্স। তাহলে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট, প্যাসিভ এলিমেন্ট ইন এ সার্কিট ইজ ওয়ান হুইচ
আমাদের এই যে নিচেরগুলোর মধ্যে কোনটা প্যাসিভ এলিমেন্ট? আমাদের দু ধরনের এলিমেন্ট হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, আরেকটা হয় প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট কোনগুলো? না, যে এলিমেন্টগুলো দ্বারা আমাদের লং ডিউরেশনে কোনো সার্কিটের পাওয়ার ডেলিভার করবে, যেমন ভোল্টেজ সোর্স, এটা একটা অ্যাক্টিভ এলিমেন্ট। কারেন্ট সোর্স, এটা একটা অ্যাক্টিভ এলিমেন্ট। যেমন ট্রানজিস্টার, যেমন ব্যাটারি, এগুলো সব হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। আর প্যাসিভ এলিমেন্ট কোনগুলো? প্যাসিভ এলিমেন্ট হচ্ছে যে এলিমেন্টগুলো শুধুমাত্র পাওয়ার অ্যাবজর্ব করে, পাওয়ার অ্যাবজর্ব করবে। কোন কোন জিনিসগুলো? না, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স। অর্থাৎ রেজিস্টার হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, ক্যাপাসিটার প্যাসিভ এলিমেন্ট, ইন্ডাক্টর প্যাসিভ এলিমেন্ট। তাহলে এখানে প্যাসিভ এলিমেন্ট ইন এ সার্কিট ইন হুইচ both receive and supplies energy, neither receive nor supply energy, supplies energy, receive energy। তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে এ, রিসিভ এনার্জি। যে সকল এলিমেন্টগুলো দিয়ে এনার্জি রিসিভ করবে, অ্যাবজর্ব করবে, পাওয়ার অ্যাবজর্ব করবে, সেগুলোকেই বলবো আমরা প্যাসিভ এলিমেন্ট, যেমন রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর। নেক্সট কোশ্চেন, এ নেটওয়ার্ক হুইচ কন্টেন ওয়ান অর মোর দেন ওয়ান সোর্স অফ ইএমএফ ইজ নোন অ্যাজ। একটা নেটওয়ার্কে যেখানে একের অধিক সোর্স অফ ইএমএফ আছে সেটা কি নেটওয়ার্ক? লিনিয়ার নেটওয়ার্ক, প্যাসিভ নেটওয়ার্ক, নন লিনিয়ার নেটওয়ার্ক, অ্যাক্টিভ নেটওয়ার্ক। এখন লিনিয়ার নেটওয়ার্ক কোনগুলোকে বলবো? না, যে নেটওয়ার্কে আমাদের প্যারামিটারগুলো কনস্ট্যান্ট থাকে, যে নেটওয়ার্কে প্যারামিটারগুলো কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ এই সার্কিটে প্যারামিটার সব, যেমন ভোল্টেজ, কারেন্ট, এগুলো সব কনস্ট্যান্টই থাকবে, প্যারামিটার কনস্ট্যান্ট থাকে, সেগুলোকে বলবো আমরা লিনিয়ার নেটওয়ার্ক। প্যাসিভ নেটওয়ার্ক বলতে আমরা কোন নেটওয়ার্কগুলোকে বোঝাবো? না, যে নেটওয়ার্কে অ্যাক্টিভ সোর্স থাকবে না, যে সকল নেটওয়ার্কে অ্যাক্টিভ সোর্স থাকবে না, নো অ্যাক্টিভ সোর্স, যেমন ভোল্টেজ, কারেন্ট বা ভোল্টেজ সোর্স, এগুলো কিন্তু অ্যাক্টিভ সোর্স যে নেটওয়ার্কে থাকবে না, সেগুলোকে বলা হয় প্যাসিভ নেটওয়ার্ক। নন লিনিয়ার নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে বা যে সার্কিটে প্যারামিটারগুলো পরিবর্তন হয়, প্যারামিটার কনস্ট্যান্ট নয়, প্যারামিটার চেঞ্জ হয়, সেগুলোকে বলবো নন লিনিয়ার নেটওয়ার্ক। আর অ্যাক্টিভ নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে আমাদের মিনিমাম ওয়ান সোর্স অফ ইএমএফ থাকবে, একটা সোর্স থাকবেই, অর্থাৎ ওয়ান অর মোর দেন, যেগুলোতে আছে ওয়ান অর মোর দেন সোর্স অফ ইএমএফ, সেইগুলোকে বলবো আমরা অ্যাক্টিভ নেটওয়ার্ক। তাহলে এখানে নেটওয়ার্কটাতে ওয়ান অর মোর দেন সোর্স অফ ইএমএফ ইজ নোন অ্যাজ অ্যাক্টিভ নেটওয়ার্ক। রাইট অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, ইন ডেল্টা কানেক্টেড নেটওয়ার্ক, when register is open, the power will be 0,
রিডিউস টু 1/3, ইনক্রিজ বাই 1/3, আনচেঞ্জ। একটা ডেল্টা কানেক্টেড নেটওয়ার্ক আছে। ধরো এই একটা ডেল্টা কানেক্টেড নেটওয়ার্ক, প্রত্যেকটাতে আর ওহম রেজিস্ট্যান্স। তাহলে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এই যে আর 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 এখানে আর, তাহলে আর আর টু আর আর এই হলো 2R, আর এখানে হচ্ছে আর প্যারালালে আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? টোটাল রেজিস্ট্যান্স হবে 2R ইন্টু আর ডিভাইডেড বাই 2R প্লাস আর ইজ ইকাল টু 2R স্কোয়ার বাই 3R। আর কেটে গেল, তার মানে 2/3 আর। এইবার কোশ্চেনটা বলেছে হোয়েন এই রেজিস্টার ওপেন, যখন রেজিস্টার ওপেন হয়ে যাচ্ছে তখন কত রেজিস্ট্যান্স থাকবে? না, একটা রেজিস্ট্যান্স যদি ওপেন হয়ে যায়, ধরো এই ওপেন হয়ে গেছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আর টোটাল রেজিস্ট্যান্স কত হলো? না 2R। আমরা জানি পাওয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে যখন ডেল্টা কানেক্টেড তখন পাওয়ার কত? পাওয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই 2/3 আর, তার মানে 3 ভি স্কোয়ার বাই 2R, এত ওয়াট। যখন এটা একটা ওপেন হয়ে যাচ্ছে তখন পাওয়ার কত? পাওয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই 2R। তাহলে এইটা এখন পাওয়ার কনজামশন, আর আগে কত ছিল? 3/2 ভি স্কোয়ার বাই আর। তাহলে কত হলো? না দেখো, এখন পাওয়ারটা আগে ছিল 3 ইন্টু ভি স্কোয়ার বাই 2R, আর এখন হয়ে গেল শুধু ভি স্কোয়ার বাই 2R। তাহলে কি হলো? রিডিউসড 1/3 রিডিউস করলো। আগে যা পাওয়ার কনজামশন 3 ভি স্কোয়ার বাই 2R ছিল যখন ডেল্টা কানেক্টেড ছিল, আর এখন কত হলো? না ভি স্কোয়ার বাই 2R, মানে আমার রিডিউস টু 1/3 হয়ে গেল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ভেরিয়েবল ক্যাপাসিটার? ভেরিয়েবল ক্যাপাসিটারের এক্সাম্পল কোনটা? মাইকা ক্যাপাসিটার, এটা ফিক্সড ক্যাপাসিটার। এয়ার ক্যাপাসিটারটা কিন্তু ভেরিয়েবল ক্যাপাসিটার, এটা ফিক্সড ক্যাপাসিটার। মাইকা ক্যাপাসিটার ভেরিয়েবল ক্যাপাসিটার। এখানে কতগুলো প্লেট থাকে এবং এয়ারের মধ্যে প্লেটটাকে ভেতরে ঢোকানো হয়, বের করা হয়, যার ফলে ক্যাপাসিট্যান্সটা এর কম বেশি হয়। সেরামিক ক্যাপাসিটার, এইটাও ফিক্সড ক্যাপাসিটার। আর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এটা তো ফিক্সড ক্যাপাসিটার আমরা ইউজ করি, যার জন্য এখানে রাইট অ্যান্সার হচ্ছে এয়ার ক্যাপাসিটার। অপশন অ্যান্সার হচ্ছে বি, এয়ার ক্যাপাসিটার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ডিটারমাইন দ্য টার্মিনাল ভোল্টেজ অফ অ্যান ইলেকট্রিক সার্কিট? একটা ইলেকট্রিক সার্কিটের টার্মিনাল ভোল্টেজ ডিটারমাইন করার জন্য কোন ফর্মুলা ইউজ করব? টার্মিনাল ভোল্টেজ ইজ ইকাল টু ইএমএফ বাই ভোল্টেজ ড্রপ, টার্মিনাল ভোল্টেজ ইজ ইকাল টু ইএমএফ মাইনাস ভোল্টেজ ড্রপ, টার্মিনাল ভোল্টেজ ইজ ইকাল টু ইএমএফ প্লাস ভোল্টেজ ড্রপ, টার্মিনাল ভোল্টেজ ইজ ইকাল টু ইএমএফ ইন্টু ভোল্টেজ ড্রপ। ধরো একটা জেনারেটর আছে, এই জেনারেটরের এই হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, ভি ভোল্ট হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। এর আর্মেচারের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে এখান থেকে যখন আমার জেনারেটরটার পাওয়ার সাপ্লাই যাবে, তাহলে এখানে আর্মেচারে যখন কারেন্ট ফ্লো হবে, যদি আমার এটা শান্ট হয়
তাহলে এখানে একটা সান রেজিস্ট্যান্স কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে এখানে যে ইনডিউসড ইএমএফটা হচ্ছে সেটা যদি হয় ইনডিউসড ইএমএফ, আমার এই ইনডিউসড ইএমএফ থেকে এইখানে যে আর্মেচারের যে ড্রপ হয়, অর্থাৎ ই মাইনাস আইএআরএ, এইটাই হয় টার্মিনাল ভোল্টেজ। অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ ইনডিউসড ইএমএফ মাইনাস ভোল্টেজ ড্রপ অ্যাট আর্মেচার হতে পারে। যদি সিরিজ ফিল্ড থাকে, যদি আমার কম্পাউন্ড জেনারেটর হয়, তাহলেও কিন্তু এখানে কী হবে না, এখানে সিরিজ এবং এই যে সিরিজ ফিল্ডের জন্য এই যে আইএআরএ ড্রপ, এখানে আইএসসি আরএসসি ড্রপ। তাহলে টার্মিনাল ভোল্টেজ সবসময়তেই ভি ইজিক্যাল টু ই মাইনাস আইএআরএ মাইনাস আইএসসি আরএসসি। আবার যদি ব্রাশ ড্রপ হয় মাইনাস ব্রাশ ড্রপ। তাহলে সমস্ত ড্রপগুলো মাইনাস যদি করি ইনডিউসড ইএমএফ থেকে, তাহলে সেটাই হয় টার্মিনাল ভোল্টেজ। এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি, টার্মিনাল ভোল্টেজ ইজ ইকাল টু ইএমএফ মাইনাস ভোল্টেজ ড্রপ। অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ফর দ্য গিভেন ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা থেকে আমাকে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা আমাকে বের করতে হবে। তো আমি এটা কিভাবে বের করব? দেখো এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কার কার মধ্যে করা হয় না, ইনডিউসড ইএমএফ ভার্সেস ফিল্ড কারেন্ট। এখানে ইনডিউসড ইএমএফ এটা ম্যাক্সিমাম হয়েছে কত না, এটা 200 ভোল্ট, 200 ভোল্ট। এবং এই 200 ভোল্ট ইনডিউসড ইএমএফটা হয়েছে কখন না, ফিল্ড কারেন্ট যখন 0.2 অ্যাম্পিয়ার। অর্থাৎ ফিল্ড কারেন্ট হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। আমরা জানি ভি ইজিক্যাল টু আই ইন্টু আর। তাহলে এখানে ইনডিউসড ইএমএফ কত, 200 ভোল্ট, কারেন্ট কত 0.2, এবং রেজিস্ট্যান্স কত হবে আর। তাহলে আর ইজিক্যাল টু কত, 200 বাই 0.2 ইজিক্যাল টু 200 ইন্টু 10/2, তাহলে 100 মানে 1000 ওহম। তাহলে এখানে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, এই যে এটার ম্যাক্সিমাম যে ভোল্টেজটা তৈরি করছে, এটার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে 1000 ওহম। এবং ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কাকে বলবো না, এই যে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে, সেই কার্ভের সঙ্গে স্পর্শক বরাবর যে রেখাটা গেছে, সেই রেখাটা যে প্রান্তে টাচ করেছে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। দেখো এই যে স্পর্শক বরাবর এই প্রান্তে আমার টাচ করেছে, অর্থাৎ এইটা হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের ভ্যালু। এটা ভোল্টেজ কত 200, আর এই 200 ভোল্ট তৈরি হয়েছে কখন না, কারেন্ট হয়েছে 0.2। তাহলে রাইট অ্যান্সার সি, অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, 3 রেজিস্ট্যান্স ইন ফিগার এ আর গিভেন, ফাইন্ড দ্য করসপন্ডিং রেজিস্ট্যান্স ইন। এই যে দুটো ফিগার আছে, এই ফিগারে করসপন্ডিং এই R1 R2 R3 ভ্যালুটা বের করতে হবে। তোমরা ফিগারগুলো দেখতে পাচ্ছ। ফিগার এতে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে না, ফিগার এতে দেওয়া আছে দেখো 3টে রেজিস্ট্যান্স কিভাবে যুক্ত আছে, এই এই এটা হচ্ছে 3 ওহম, 2 ওহম আর 4 ওহম। আমাকে এটা কনভার্ট করতে হবে কোথায় না, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তোমরা ফিগারটা দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে ডেল্টা কানেকশন আছে, এটা হচ্ছে স্টার। তো ডেল্টা টু স্টার কনভার্সেশনে আমরা জানি যে ধরো এই একটা স্টার কানেক্টেড আছে, এবং এখানে আমরা কি করেছি, এই হচ্ছে ডেল্টা, এই যদি ডেল্টা কানেক্টেড হয়, এইটা হচ্ছে আর এ, এটার ভ্যালু হচ্ছে আর বি, এটার ভ্যালু হচ্ছে আর সি, আর এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। আমাদের
ফর্মুলা কি না R1 ইজ ইকাল টু RA ইন্টু RB ডিভাইডেড বাই RA প্লাস RB প্লাস RC। তাহলে আমার এখানে RA কত 3 ওহম, RA 3 ওহম, RB 2 ওহম, RC 4 ওহম। তাহলে RA কত 2 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 প্লাস 4 ইজ ইকাল টু 3 2 6 আর 5 4 9 6/9। R2 তাহলে কি হবে R2 ইজ ইকাল টু দেখো R2 মানে RB ইন্টু RC, RB পাশাপাশি যে দুটো আছে RB ইন্টু RC ডিভাইডেড বাই তিনটেরই RA প্লাস RB প্লাস RC। তাহলে এখানে কত হলো না 2 ইন্টু 4 বাই আর তিনটে যোগ করলে 9 সমান 8/9 এবং R3 ইজ ইকাল টু R3 মানে কোনটা এইটার পাশাপাশি RC এবং RA। তাহলে RA ইন্টু RC ডিভাইডেড বাই তিনটে যোগফল RA প্লাস RB প্লাস RC তিনটে মানে RA ইজ ইকাল টু কত 3 ইন্টু RC ইজ ইকাল টু 4/9 ইজ ইকাল টু 12/9। তাহলে এদের রেশিও কোনটা হবে না দেখো রেশিও এখানে অ্যান্সার রাইট অ্যান্সার হবে 6/9 মানে এটাকে কাটাকাটি করলাম 2 3 2 6 3 3 3 2 6 3 3 9 2 3। তাহলে R1 ইজ ইকাল টু 2/3, R2 ইজ ইকাল টু কত না দেখো এখানে 8/9 8/9, R3 ইজ ইকাল টু কত আমি কাটলাম 3 দিয়ে 3 4 12 3 3 9 3/4 3/4 4/3 সরি 4/3। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা অপশান ডি। দেখো এখানে ডিতে রাইট অ্যান্সার হচ্ছে ডি 2/3 8/9 R/3। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর of length L and radius R is proportional to একটা কন্ডাক্টরের L লেংথের একটা কন্ডাক্টর যার রেডিয়াস হচ্ছে R এটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে আমরা জানি যে রেজিস্ট্যান্স R ইজ ইকাল টু রো L বাই A। L হচ্ছে লেংথ অফ দ্য কন্ডাক্টর, এ হচ্ছে এর ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর এবং রো হচ্ছে রেজিস্টিভিটি। একটা কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া এ ইজ ইকাল টু পাই আর স্কোয়ার। এখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর, তাহলে আমরা লিখতে পারি যে আর ভ্যারিজিয়াস এল বাই পাই আর স্কোয়ার। দেখো পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে লিখতে পারি আর ভ্যারিজিয়াস এল বাই আর স্কোয়ার। রেডিয়াস যদি আর হয় এল যদি লেংথ হয় তাহলে রেজিস্ট্যান্স আর ভ্যারিজিয়াস এল বাই আর স্কোয়ার। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি, আনসার হচ্ছে অপশান সি। তাহলে আমরা আজকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আরও এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা পরপর ভিডিও করব এবং ইউটিউবে দেবো তোমাদের সুবিধার্থে। ওকে, থ্যাংক ইউ।